নিষেকে কি হয়? পরাগরেণু থেকে পরাগনালী তৈরি হলো। আমি এক সেকেন্ড, আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এটা হচ্ছে সহকারী কোষ, এটা ডিম্বাণু, এটা নির্ণীত নিউক্লিয়াস, আর এই তিনটা প্রতিপাদক কোষ সমষ্টি। এখন কি হয়, পরাগনালী প্রবেশ করবে, পরাগনালী প্রবেশ করে এই সহকারী কোষটাকে প্রথমে নষ্ট করবে, সহকারী কোষকে নষ্ট করে ডিম্বাণুর সাথে গিয়ে নিষেক করবে, এটাই হচ্ছে নিষেক। ভালো করে দেখাচ্ছি, এখানে সহকারী কোষ, এটা বিকৃত সহকারী কোষ, এখানে আছে ডিম্বাণু, এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, আর এগুলো হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি। পরাগনালীর মাধ্যমে জনন নিউক্লিয়াসটি আসলো, জনন নিউক্লিয়াসটি এসে ডিম্বাণুকে নিষিক্ত করবে, এটাই হচ্ছে নিষেক। দেখো, আগেই বলেছিলাম এখানে দুটা জনন কোষ থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে ডিভাইড করে দেখিয়েছি দুটা পুংগ্যামেট। এবার এটা তো হয়ে গেল নিষেক। এবার ডাবল ফার্টিলাইজেশন কি? কিছুই না, একটা পুংজনন কোষ তো এই ডিম্বাণুটাকে নিষেক করলো, আরেকটা যেটা পুংজনন কোষ থাকবে সেটা গিয়ে এই নির্ণীত নিউক্লিয়াসকে ফার্টিলাইজ করবে, এটাই হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। একটা পুংজনন কোষ ডিম্বাণুকে নিষেক করবে, আরেকটা পুংজনন কোষ নির্ণীত নিউক্লিয়াসকে করবে, এটাই হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। এখানে আগে থেকে n+n থাকে, আর আরেকটা n চলে আসে, তৈরি হয় 3n। এটা হচ্ছে ট্রিপলেট শস্য নিউক্লিয়াস। এতটাই সহজ হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। এই দুটাই জিনিস বই দুটা পেজ ধরে দেওয়া আছে, তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে, কিন্তু যেটা বোঝানো হয়ে গেছে। আচ্ছা, এই ট্রিপলেট শস্য নিউক্লিয়াসকে আরেকটা বলা হয় অঙ্গজ বা ভেজিটেটিভ নিষেক। আর ভ্রূণস্থলীর মধ্যে একটি পুংগ্যামেট দ্বারা ডিম্বাণু এবং অপর একটি পুংগ্যামেট দ্বারা নির্ণীত নিউক্লিয়াস নিষিক্ত হওয়ার পদ্ধতিকে দ্বিনিষেক বলা হয়। বুঝিয়ে দিয়েছি, এই 2 পেজ ধরে দ্বিনিষেক আর নিষেক দেওয়া আছে, তোমরা পড়ে নেবে একবার।
হ্যাঁ, দ্বিনিষেক আবিষ্কার কে করেছিল? বিজ্ঞানী নোয়াসিন ইন 1898। কোথায় ফ্রিটিলারিয়া এবং লিলিয়াম নামক উদ্ভিদের প্রথম আবিষ্কার করেন? আর দ্বিনিষেকের এক্সাম্পল হচ্ছে রেডি, ভুট্টা, গম, ধান ইত্যাদি। এই জন্য একে ট্রিপ্লয়েড কেন? 3N। আর শস্য কেন? রেডি, ভুট্টা, গম, ধান ইত্যাদি এসবের জন্য শস্য বলা হয়। এবার তাৎপর্য। আটটি নিউক্লিয়াস দশায় অধিকাংশ 8টি নিউক্লিয়াস কোথায় কোথায়? এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে। 8টি নিউক্লিয়াস দশায় অধিকাংশ গুপ্তবীজী উদ্ভিদে স্ত্রীলিঙ্গধর বা এমব্রায়োসাইকের বৃদ্ধি থেমে যায়। নিষেক সম্পন্ন হলে এই বৃদ্ধি পুনরায় শুরু হয়। দ্বিনিষেকের ক্ষেত্রে ডিম্বাণু নিষেকের পরেই ভ্রূণ গঠন সম্ভব হয়। গুপ্তবীজী উদ্ভিদের দ্বিনিষেক অর্থকরীভাবে গুরুত্বপূর্ণ কারণ পরিণত শস্য খাদ্যরূপে গৃহীত হয়। পুরুষ উদ্ভিদ ও পোষকলার বৈশিষ্ট্যাবলী নির্ধারণে সাহায্য করে দ্বিনিষেক। ট্রিপ্লয়েড প্রকৃতির জন্য পুরুষ উদ্ভিদ ও পোষকলার বৈশিষ্ট্যাবলী নির্ধারণে সাহায্য করে দ্বিনিষেক। আমি একটু বাইরে গেছিলাম, ওই জন্য ভিডিওটা একটু পজ করেছিলাম। ট্রিপ্লয়েড প্রকৃতির জন্য শস্যে দ্রুত বৃদ্ধি ঘটে, পুষ্টিদ্রব্য সঞ্চিত হয় এবং উচ্চ শারীরবৃত্তীয় ক্রিয়া প্রদর্শন করে। এগুলো সব তাৎপর্য, এগুলো মুখস্থ করতে হবে। নিষেকের সুবিধা অসুবিধা। সুবিধা কি? শুক্রাণু বা পুংজনন কোষ ও ডিম্বাণু সৃষ্টিকালে যে মিওসিস প্রক্রিয়া ঘটে, সেই সময় ক্রসিং ওভার ঘটার ফলে শুক্রাণু ও ডিম্বাণুর চরিত্রগত গুণের পুনর্বিন্যাস হয়। ক্রসিং ওভার কি? এটা তোমরা ক্লাস 10-এই পড়েছ। আমি একবার বুঝিয়ে দিচ্ছি ক্রসিং ওভারটা কি। ক্রসিং ওভারে কি হয়? যখন মিওসিস প্রক্রিয়া হয় তখন যে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় এইভাবে ওভারল্যাপ করে। এই যে এই ওভারল্যাপের জন্য এর বৈশিষ্ট্য এটাতে চলে যায় আর এর বৈশিষ্ট্য এটাতে চলে আসে। এটাই হচ্ছে ক্রসিং ওভার। সহজ করে বোঝালাম, পরে আরো ভালো করে বোঝানো হবে। হ্যাঁ, ক্রসিং ওভার ঘটার ফলে কি হয়? শুক্রাণু ডিম্বাণুর চরিত্রগত গুণের পুনর্বিন্যাস হয়। এই জন্য নতুন নতুন বৈশিষ্ট্য আসে, ভেরিয়েশন আসে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পায়। যৌন জননের ফলে ভিন্ন ভিন্ন বংশগত গুণসম্পন্ন শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে। এর ফলে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য সৃষ্টি হয়। অপত্য মানে পরবর্তী প্রজন্ম, মানে বাচ্চা। ফলে জীববৈচিত্র্য দেখা যায়। জীবের অভিযোজন দক্ষতা বাড়ে এবং অবলুপ্তির হাত থেকে রক্ষা পায়। অসুবিধা কি কি? দুটি বিপরীত লিঙ্গের জননাঙ্গের উপস্থিতির অভাব ঘটলে নিষেক সম্পন্ন হবে না। অনেক সময় পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে বাধা সৃষ্টি হয়, ফলে নিষেক সম্পন্ন হয় না। কেন বাধা সৃষ্টি হয় এটা আমরা দেখলাম। এবার আমরা পড়ব ভ্রূণের পরিস্ফুটন। প্রথমে আমরা সংজ্ঞা দেখে নিচ্ছি। যে পদ্ধতিতে ডিপ্লয়েড জাইগোট বা উস্পোরমাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ভ্রূণ ও শস্য গঠন করে তাকে উদ্ভিদ ভ্রূণের পরিস্ফুটন বলা হয়। আমি বইয়ের ছবির মাধ্যমে বোঝাচ্ছি কিভাবে হচ্ছে। আমরা জানি নিষেকের ফলে নিষেক থেকে তৈরি হয় জাইগোট। এই জাইগোট তৈরি হবে ভ্রূণ। এবার দেখব ভ্রূণের পরিস্ফুটন হচ্ছে কিভাবে। দেখো, এটা হচ্ছে জাইগোট। জাইগোট প্রথমে এই বরাবর ডিভাইড হবে, ডিভাইড হয়ে তৈরি হবে
ভিত্তিকোষ আর নিচে হবে প্রান্তীয় কোষ। এই প্রান্তীয় কোষটা মাইটোসিস প্রক্রিয়ায়, এর সব কিন্তু মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজিত হতে থাকবে। প্রান্তীয় কোষটা বিভাজিত হয়ে তৈরি করবে কোয়াড্রান্ট, 1 2 3 4, তাই বলা হচ্ছে কি কোয়াড্রান্ট। আর যেটা ভিত্তিকোষ সেটা এইভাবে বিভাজিত হয়ে তৈরি করবে সাসপেন্সার, এটা ধীরে ধীরে সাসপেন্সার তৈরি করবে। তারপর কোয়াড্রান্টটা আবার ডিভাইড হয়ে তৈরি করবে অক্ট্যান্ট, 1 2 3 4 5 6 7 8। আর এখানে যেটা সাসপেন্সার সেটা একরকমই থাকবে। তারপর অক্ট্যান্টটা, এক সেকেন্ড, এই অক্ট্যান্টটা আবার ডিভাইড হবে। ডিভাইড হতে 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 এরকম হৃৎপিণ্ড আকৃতির ভ্রূণ তৈরি করবে। তারপরে এই হৃৎপিণ্ড আকৃতির ভ্রূণ থেকে তৈরি হবে ভ্রূণ মুকুল, বীজপত্র, ভ্রূণমূল। আর এই যেটা হাইপোফাইসিস, সেখান থেকে তৈরি হবে ভ্রূণমূল আর মূলত্র। হাইপোফাইসিসটা কোথাকার? এটা হচ্ছে সাসপেন্সারের। এই পুরোটাই কিন্তু সাসপেন্সার। প্রথমে সাসপেন্সার এতটা ছিল, তারপর ডিভাইড হয়ে 1 2 3 4, সাসপেন্সারের 4টা কোষ ছিল। তারপর আবার 1 2 3 4 5, প্রথমে আবার একটা বিভাজিত হলো, তারপর আবার 1 2 3 4 5 6 7 8। সাসপেন্সারের একটা প্রান্তে থাকে হোস্টোরিয়াল কোষ, এই কোষটা স্ফীত হয়ে থাকে। আর যেটা হাইপোফাইসিস কোষ সেটা এই ভূমিভাজক কলাকে মানে ভ্রূণের সাথে সাসপেন্সারকে যুক্ত রাখে এই হাইপোফাইসিস। আর এই পুরোটাই হচ্ছে সাসপেন্সার। হাইপোফাইসিস থেকে কি তৈরি হয় বললাম? ভ্রূণমূল আর মূলত্র। আর যেটা সাসপেন্সার সেটা ভ্রূণধর কোষ রূপে থাকে। আর হোস্টোরিয়াল কোষটা এরকমই থাকে, স্ফীত। যেটা হৃৎপিণ্ড আকৃতির কোষ, সেখান থেকে তৈরি হবে এই যে দুটা বীজপত্র আর ভ্রূণমুকুল। ভ্রূণমূলটা উপরের দিকে থাকে আর ভ্রূণমুকুলটা নিচের দিকে থাকে। আর এটা হচ্ছে বীজপত্র। রিডিং পড়বে, আমি যা যা বললাম সেগুলোই জিনিস আছে এখানে। এবার দেখব দ্বিবীজপত্রী ভ্রূণের গঠন আর একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন। আমরা এতক্ষণ দেখলাম দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন। এই যে এই ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের এটা হচ্ছে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ, আর এটা হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন। এই যে ভ্রূণমূল, মূলত্র, দুটা বীজপত্র, ভ্রূণমুকুল, বীজপত্রাদিকাণ্ড, বীজপত্রকাণ্ড। এখানে দেওয়া আছে আদর্শ দ্বিবীজপত্রী উদ্ভিদের দুটি প্রধান অংশ হলো একটি ভ্রূণাক্ষ, এখানে ভ্রূণাক্ষরটা দেওয়া নাই, এবং দুটি বীজপত্র। এই যে দুটা বীজপত্র। নিচে ভ্রূণাক্ষের উপরের অংশ হলো বীজপত্রাদিকাণ্ড, উপরের অংশটা হচ্ছে বীজপত্রাদিকাণ্ড আর নিচের অংশটা হচ্ছে বীজপত্রাবকাণ্ড।
বীজ পত্রাদিকাণ্ডের ঠিক ওপরে থাকে ভ্রূণমুকুল। এই যে ভ্রূণমুকুল, যা থেকে পিটক তৈরি হয়। বীজ পত্রাবকাণ্ডের নিচের অংশটি হলো ভ্রূণমূল, যা মূলত্র দিয়ে ঢাকা থাকে। ভ্রূণমূল থেকে মূলতন্ত্র গঠিত হয়। এবার একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন আমরা রিডিংয়ে পড়ব। একই জিনিস, শুধু আমরা একটু রিডিং পড়ে নেব। জাইগোট বা উস্পর লম্বাটে আকার ধারণ করে এবং একটি অনুপ্রস্থ বিভাজনের মাধ্যমে একটি ভূমিকোষ বা বেসাল কোষ এবং একটি প্রান্তীয় কোষ বা টার্মিনাল কোষ গঠন করে। অনুপ্রস্থ বিভাজন মানে কেমন বলেছিলাম, এই যে এই বিভাজনটা, এইভাবে বিভাজনটাকে বলা হয় অনুপ্রস্থ বিভাজন। এখান থেকেই সেম বেসাল কোষ তৈরি করে, আর প্রান্তীয় কোষ আর মধ্যকোষ থাকে। একটি ভূমিকোষ বা বেসাল কোষ এবং একটি প্রান্তীয় কোষ বা টার্মিনাল কোষ গঠন করে। সেম এখানেও বেসাল কোষ ছিল, এখানে যেটা ছিল সেটা হচ্ছে ভিত্তিকোষ, আর এখানে যেটা ছিল সেটা হচ্ছে প্রান্তীয় কোষ। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি, এটা বেসাল কোষ আর এটা প্রান্তীয় কোষ। বেসাল কোষ ডিম্বক রন্ধ্রের দিকে একটি বড় স্ফীত ভেসিকুলার সাসপেন্সার কোষ গঠন করে, ওখানেও তাই ছিল। হোস্টোরিয়াম রূপে কাজ করে, এটি হোস্টোরিয়াম রূপে কাজ করে। আর টার্মিনাল কোষটি অপর একটি অনুপ্রস্থ বিভাজন দ্বারা বিভাজিত হয়ে দুটি কোষ গঠন করে। এখানেও উপরের কোষটি বারবার বিভাজিত হয়ে ভ্রূণমুকুল তৈরি করে, বীজপত্র তৈরি করে। বীজপত্রকে স্কুটেলাম বলে, যা দ্রুত বৃদ্ধি পায় এবং চাপ প্রয়োগ করে ভ্রূণমুকুলকে একপাশে সরিয়ে দেয়। ভ্রূণমুকুল একটি খাঁচা অবস্থান করে। আদি ভ্রূণের মাঝের কোষটি বারংবার বিভাজিত হয়ে বীজপত্রকাণ্ড এবং ভ্রূণমূল গঠন করে। কিছু শস্যজাতীয় উদ্ভিদে ভ্রূণমুকুল ও মূল উভয় একটি পর্দার আবরণে ঢাকা থাকে, যাদের যথাক্রমে কোলিওপ্টাইল ও কোলিওরাইজা বলে। এই জায়গাটাকে বলা হচ্ছে কোলিওরাইজা, আর এই জায়গাটাকে বলা হয় কোলিওপ্টাইল। কোলিওপ্টাইলের বাংলা হচ্ছে ভ্রূণমুকুল আবরণী, আর কোলিওরাইজার বাংলা হচ্ছে ভ্রূণ মূলাবরণী। এই জায়গাটা মূল যেটা সেটাকে রক্ষা করে, আর এই জায়গাটা যেটা পরবর্তীতে স্টেম তৈরি হবে, ডালপালা তৈরি হবে, সেই জায়গাটাকে রক্ষা করে। আর এটা হচ্ছে এপিপ্লাস্ট, এটা হচ্ছে মূলত্র, এটা হচ্ছে ভ্রূণমূল, এটা হচ্ছে স্কুটেলাম। দ্বিবীজপত্রী ভ্রূণ কি, একবীজপত্রী ভ্রূণ কি, এটা পার্থক্য দেখবে, সহজে বুঝে যাবে। দুটায় দ্বিবীজপত্র আর একবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুটন একই, শুধু অল্প একটু পার্থক্য থাকে, সেটা তোমরা ভালো করে রিডিং পড়লেই বুঝে যাবে ছবির সাথে মিলিয়ে মিলিয়ে। শস্য গঠন কিভাবে হয় আগেই বলে দিয়েছি, যেটা নির্ণীত নিউক্লিয়াস থাকে তার সাথে আরেকটা যেটা পুংগ্যামেট সেটা নিষেক করে শস্য গঠন করে। নিউক্লিয়াস শস্য এগুলো বলে দিয়েছি মানে তখন যে বলেছিলাম যে নির্ণীত নিউক্লিয়াসের সাথে আরেকটা পুংগ্যামেট তৈরি হবে, সেভাবে শস্য গঠন হয়। নিউক্লিয়ার শস্য, এখানেও ট্রিপলার শস্য নিউক্লিয়াসটি বারবার বিভাজিত অসংখ্য মুক্ত নিউক্লিয়াস গঠন করে। মুক্ত নিউক্লিয়াস মানে এখানে সাইটোপ্লাজম যেটা আছে সেটা বিভাজিত হবে না, শুধু নিউক্লিয়াসটাই বিভাজিত হবে। এই যে নিউক্লিয়াসগুলি প্রথম দিকে কোষ প্রাচীর বেষ্টিত থাকে না। নিউক্লিয়াসগুলি ভ্রূণস্থলীর পরিধির দিকে বিন্যস্ত হতে থাকে, ফলে কেন্দ্রে একটি ভ্যাকুয়াল সৃষ্টি হয়। পরিস্ফুটনের শেষ পর্যায়ে নিউক্লিয়াসগুলি কোষ প্রাচীর বেষ্টিত হয়ে শস্যকলা গঠিত হয়। প্রথমে শুধু নিউক্লিয়াসই বিভাজিত হবে, নিউক্লিয়াস বিভাজিত হয়ে 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 অনেকগুলো মুক্ত নিউক্লিয়াস তৈরি করবে। তারপর ধীরে 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 ওটা নিউক্লিয়াসটা পরিধির দিকে বিভাজিত হতে থাকবে, আর মাঝে একটা ভ্যাকুয়াল সৃষ্টি করবে। নিউক্লিয়ার প্রকৃতির শস্য গঠন দেখা যায় আমে, প্রাইমুলাতে, ক্যালোট্রপিস, ম্যালভা প্রভৃতি উদ্ভিদ প্রজাতিতে। সেলুলার শস্য,
সেলুলার শস্যতে কি এটা নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে সাইটোপ্লাজমটাও বিভাজিত হবে, বারবার কোষ প্রাচীর গঠন হবে। এখানে বারবার কোষ প্রাচীর গঠন হচ্ছিল না, আগে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছিল, তারপর কোষ প্রাচীর গঠন হচ্ছিল। এখানে নিউক্লিয়াস আর কোষ প্রাচীর একই সাথে বিভাজিত হবে। এক্সাম্পল কি, এই যে বালসাম, ধুতুরা, পেটুনিয়া প্রভৃতি উদ্ভিদে দেখা যায়। এবার পড়ব ফল ও বীজ গঠন। ফল তো জানে ডিম্বাশয়টি নিষেকের পর ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়, আর যেটা ডিম্বাণু থাকে সেটা থেকে তৈরি হয় বীজ। সংজ্ঞা দেখো, পরাগযোগ্য নিষেকের পর ডিম্বাশয়টি রূপান্তরিত বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বীজযুক্ত যে অঙ্গ গঠন করে তাকেই ফল বলা হয়। এক কথা হলো ফল হলো পরিণত ও পরিপক্ক ডিম্বাশয়, যেটা নিষেকের পর হয়। বহিত্বক সব থেকে বাইরের স্তরটিকে বহিঃফলতক বলা হয়। উদাহরণস্বরূপ আমের এটা ত্বক বা খোসাটি চামড়ার ন্যায় হয়। একটা হচ্ছে মধ্যফলতক, যেটা হচ্ছে মেসোকার্প। আমের ক্ষেত্রে এটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, রসালো যেটা, এটি বহিঃফলতকের ভিতরের অংশ। আর একটা হচ্ছে অন্তঃফলতক, এন্ডোকার্প। আমের অন্তঃফলতকটি কঠিন ও প্রস্তরের মতো হয়, যাকে আটি বলে। এখানে দেখে নাও, বাইরের একেবারে যেটা খোসা সেটা হচ্ছে এপিকার্প, মাঝে যেটা রসালো জিনিস যেটা খাওয়া যায় সেটা হচ্ছে মেসোকার্প, আর যেটা বীজের যে ত্বক সেটা হচ্ছে এন্ডোকার্প। এপিকার্প, মেসোকার্প, এন্ডোকার্প। ফলের প্রকারভেদ, প্রকৃত ফল ও অপ্রকৃত ফল। প্রকৃত ফল কি, যেটা সরাসরি ডিম্বাশয় থেকে তৈরি হয়, আর অপ্রকৃত ফল কি, যেটা ডিম্বাশয় সহ আরও অনেক কিছু দিয়ে তৈরি হয়। প্রকৃত ফলের এক্সাম্পল আম, জাম। অপ্রকৃত ফল একবার সংজ্ঞাটা দেখে নিই। ডিম্বাশয়ের সাথে ফুলের অন্যান্য অংশ যেমন পুষ্পাক্ষ, বৃতি বা পুষ্পমঞ্জরি পরিবর্তিত হয়ে ফলে রূপান্তরিত হয়, তাকে অপ্রকৃত ফল বলে। উদাহরণ আপেল, স্ট্রবেরি। পার্থেনোকার্পিক ফল, ক্লাস 10-এ ছিল এটা। পার্থেনোকার্পিক ফল কি, যেটা হচ্ছে নিষেক ছাড়াই ফুলের ডিম্বাশয়ে বীজবিহীন ফল পরিণত হয় হরমোনের সাহায্যে, সেটাই হচ্ছে পার্থেনোকার্পিক ফল। এখানে নিষেক হবে না, নিষেক না হলে ডিম্বাণু বীজে তৈরি হবে না, তাই নিষেক ছাড়াই বীজহীন ফল তৈরি হওয়াটাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল। হরমোনের সাহায্যে এই পার্থেনোকার্পিক ফল তৈরি করা যায়। উদাহরণ হচ্ছে কলা, আঙুর ইত্যাদি। ফল কিভাবে পাকে? ফল রেসপিরেশনের সাহায্যে পাকে। এখানে দেওয়া আছে দেখো, বিভিন্ন উৎসেচকের বিক্রিয়ার ফলে ফলের মধ্যে যেসব পরিবর্তন ঘটে তার ফলেই ফল পাকে। ফলের মধ্যে অবস্থিত সঞ্চিত বস্তুসমূহের আদ্র বিশ্লেষণ সম্পন্ন হয়। আঙুর, কলা, আপেল ইত্যাদি ফলে সঞ্চিত শ্বেতসার দ্রবণীয় শর্করায় পরিণত হয়। কমলালেবু, মৌসুম্বি, বাতাবি ইত্যাদির ক্ষেত্রে জৈব অ্যাসিড সৃষ্টি হওয়ায় ফল পাকে। এছাড়া আরও কিছু উৎসেচক সংশ্লেষিত হওয়ায় ফল পাকে। ফলের ত্বকের ক্লোরোপ্লাস্ট ক্যারোটিন সমৃদ্ধ ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়, ফলের খোসা পেকে হলুদ হয়। এগুলো সব রাসায়নিক বিক্রিয়া, আর সাথে কিছু রেসপিরেশন। এটা হচ্ছে প্রকৃত ফল, এক্সাম্পল আম। এটা হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল মানে কি, ডিম্বাশয়ের সাথে সাথে ফুলের আরও অন্যান্য অংশ ফলের মধ্যে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে পার্থেনোকার্পিক ফল, বীজহীন ফল। এই যে এটা ইথিলিন C2H4 এক ধরনের গ্যাস। ফল কিভাবে পাকে? ফল রেসপিরেশনের সাহায্যে পাকে। এখানে দেওয়া আছে দেখো,
বিভিন্ন উৎসেচকের বিক্রিয়ার ফলে ফলের মধ্যে যেসব পরিবর্তন ঘটে তার ফলেই ফল পাকে। ফলের মধ্যে অবস্থিত সঞ্চিত বস্তুসমূহের আদ্র বিশ্লেষণ সম্পন্ন হয়। আঙুর, কলা, আপেল ইত্যাদি ফলে সঞ্চিত শ্বেতসার দ্রবণীয় শর্করায় পরিণত হয়। কমলালেবু, মৌসুম্বি, বাতাবি ইত্যাদির ক্ষেত্রে জৈব অ্যাসিড সৃষ্টি হওয়ায় ফল পাকে। এছাড়া আরও কিছু উৎসেচক সংশ্লেষিত হওয়ায় ফল পাকে। ফলের ত্বকের ক্লোরোপ্লাস্ট ক্যারোটিন সমৃদ্ধ ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয়। ফলের খোসা পেকে হলুদ হয়। এগুলো সব রাসায়নিক বিক্রিয়া আর সাথে কিছু রেসপিরেশন। এটা হচ্ছে প্রকৃত ফল, এক্সাম্পল আম। এটা হচ্ছে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফল মানে কি? ডিম্বাশয়ের সাথে সাথে ফুলের আরও অন্যান্য অংশ ফলের মধ্যে রূপান্তরিত হয়ে যায়। এটা হচ্ছে পার্থেনোকার্পিক ফল, বীজহীন ফল। এই যে এটা ইথিলিন C2H4 এক ধরনের গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এখানে প্রকৃত ফল অপ্রকৃত ফলের পার্থক্য আছে, দেখে নিবে। বীজ কি? এই যে বীজ ত্বক দ্বারা পরিবৃত নিষিক্ত ও পরিণত ডিম্বককে বীজ বলে। ডিম্বাশয় থেকে তৈরি হয় ফল আর ডিম্বক থেকে তৈরি হয় বীজ। এগুলো একবার রিডিং পড়ে নিবে, সহজই আছে, তেমন বিশেষ বোঝানোর মতো কিছুই নাই। ডিম্বাশয়ের নির্মিত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাঁ, হতেই হবে, কারণ এটা নিষেকের ফলেই হয়। দুটা হ্যাপ্লয়েড কোষের নিষেকের ফলে ডিপ্লয়েড প্রকৃতির হয়। আর যদি আরেকটা পুংজনন কোষ যেটা নির্মিত নিউক্লিয়াসের সাথে যুক্ত হবে তাহলে সেটা ট্রিপ্লয়েড হবে, আগে যেটা দেখলাম। ঠিক আছে। ডিম্বকের ডিম্বকরন্ধ্র, ডিম্বক নাভি যথাক্রমে বীজরন্ধ্র ও বীজ নাভিতে পরিণত হয়। হ্যাঁ, হবে, কারণ ডিম্বকটা পুরোটাই বীজে পরিণত হয়ে যাচ্ছে, তাই ডিম্বকের যা যা ছিল সেটা পুরোপুরি বীজের হয়ে যাবে। ডিম্বক মধ্যস্থ প্যারেনকাইমা কলা দিয়ে গঠিত। ভ্রূণপোষক কলা ভ্রূণের পরিস্ফুটনের সময় সচরাচর সম্পূর্ণ ব্যবহৃত হয়ে যায়। মানে যখন ডিম্বকের মধ্যে ভ্রূণপোষক কলা থাকে, এই ভ্রূণপোষক কলা যখন বৃদ্ধি পায় তখন এই ভ্রূণ যখন বৃদ্ধি পায় তখন এই ভ্রূণপোষক কলা ভ্রূণ গ্রহণ করে খেয়ে ভ্রূণ বড় হয়। কিছু ক্ষেত্রে এটা বেঁচে যায়, আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ শেষ হয়ে যায়। উদাহরণ হচ্ছে নারকেলে দেখবে একটা সাদা অংশ থাকে যেটা আমরা খাই, তার ভিতরে থাকে জল। এই জলটাই হচ্ছে ভ্রূণপোষক কলা। যখন আর এই যে সাদা অংশটা যেটা আমরা খাই সেটা হচ্ছে ভ্রূণ। এই ভ্রূণপোষক কলা খেয়ে হচ্ছে ভ্রূণে পরিণত হয়। কোনো ক্ষেত্রে এই কলা অবশিষ্টাংশ শস্যের বাইরে পাতলা আবরণ রূপে থেকে যায়, একে পরিভ্রূণ বলে। উদাহরণ রেড়ি বীজ। নিষেকের পর ডিম্বক ত্বকটি বীজের বহিঃবীজতক্ত এবং অন্তঃবীজতক্ত গঠন করে। অন্তঃবীজতক ও বহিঃবীজতক গঠন করে। বীজের প্রকারভেদ বীজপত্রের সংখ্যা অনুযায়ী। বীজপত্রে দুটা সংখ্যা থাকে, হয় একবীজপত্রী আর নইলে দ্বিবীজপত্রী। একবীজপত্রী আমরা দেখলাম, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এবার এখানে কি বলেছে সেটা দেখে নিব। একবীজপত্রী উদ্ভিদে এই ধরনের বীজে একটি মাত্র বীজপত্র থাকে। উদাহরণ ধান আর ভুট্টা।
দ্বিবীজপত্রীতে দুটি দ্বিবীজপত্র নিয়ে গঠিত, উদাহরণ মটর, আম। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিবে। তেমন কিছুই নাই, শুধু সংজ্ঞা, কিছুই না, শুধু সংজ্ঞা। শস্যর বীজ, যে সকল বীজে শস্য সঞ্চিত থাকে তাদের শস্যর বীজ বলে, উদাহরণ ধান, রেড়ি, এই যে ধান। অশস্যর বীজ, যে সকল বীজে শস্য সঞ্চিত থাকে না তাদের অশস্যর বীজ বলে, উদাহরণ ছোলা, আম। ঠিক আছে, শুধু সংজ্ঞা। এখানেও কি কাজ আর শুধু সংজ্ঞা, পার্থক্য পড়ে নেবে, এখানে আমার বোঝানোর মতো কিছুই নাই। এবার দেখো উদ্ভিদ জননের কিছু বিশেষ পদ্ধতি। এই যে পার্থেনোকার্পি, যে পদ্ধতিতে বীজহীন ফল তৈরি হয় নিষেক ছাড়াই, সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। এবার দেখো অ্যাপোমিক্সিস। নিষেক ছাড়াই অঙ্গজ বা অযৌন পদ্ধতিতে প্রধানত রেণুধর কোষ থেকে ভ্রূণ সহ বীজ উৎপাদনের প্রক্রিয়াকে অ্যাপোমিক্সিস বলে। নিষেক হবে না কিন্তু বীজ তৈরি হবে। এখানে পাশে লিখে রাখবে, নিষেক হবে না কিন্তু বীজ তৈরি হবে। আর এখানে নিষেকও হবে না, বীজও তৈরি হবে না। এবার নিষেক ছাড়া কিভাবে বীজ তৈরি হচ্ছে, এই যে অঙ্গজ বা অযৌন জনন হচ্ছে। মানে দেখে নেবে, অ্যাপো মানে ছাড়া, মিক্সিস মানে গ্যামেটের মিলন বা মিশ্রণ। কে আবিষ্কার করেছিল? হান্স উইঙ্কলার, 1908-এ। উদাহরণ পেঁয়াজ। আর কি আছে উদাহরণ? ফণিমনসা, লেবু, অ্যাগেভ ইত্যাদি। এগুলো ভিতরেরগুলো যদি পড়তে চাও তাহলে তোমরা পড়ে নিবে, বিশেষ ইম্পর্টেন্ট না, কিন্তু যদি পড়তে চাও তাহলে তোমাদের ইচ্ছা পড়ে নেবে। আচ্ছা, আমাদের অ্যাপোমিক্সিস করিয়ে কি লাভ? নিষেক না করিয়ে আমরা ক্লোন তৈরি করতে পারবো। ক্লোন মানে কি? যেমন মা তেমন বাচ্চা, পুরোপুরি কোনো পার্থক্য হবে না, যেমন মা তেমন বাচ্চা, সেটাকে বলা হয় ক্লোন। পার্থেনোকার্পিতে না কোনো নিষেক হচ্ছে, না বীজ তৈরি হচ্ছে। এই যে যখন পরাগযোগ ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হয় তখন তাকে ভেজিটেটিভ পার্থেনোকার্পি বলে। এক্সাম্পল ডুমুর, নাশপাতি। আর স্টিমুলেটিভ পার্থেনোকার্পি কি? বিভিন্ন রকম স্টিমুলেশন ব্যবহার করে, স্টিমুলেশন মানে হচ্ছে হরমোন ব্যবহার করে ফুলের পরাগযোগ ও নিষেকে বাধা সৃষ্টি করে যে বীজবিহীন ফল সৃষ্টি করা হয় তখন তাকে স্টিমুলেটিভ পার্থেনোকার্পি বলা হয়। উদাহরণ কি? আঙুর, কলা, আনারস, কমলা ইত্যাদি। পার্থেনোকার্পির এক্সাম্পল কি? পার্থেনোকার্পিক ফলে বীজ না থাকায় খেতে সুবিধা হয়, যেমন কলা। তরমুজ যেমন খেতে খুব সমস্যা হয়, বারবার শুধু মুখে বীজ চলে আসে, কলাতে কিন্তু সেই সমস্যাটা হয় না। গ্রিন হাউসে ফলের বৃদ্ধি ঘটানো যায়, এখানে কোনো পলিনেটার না থাকলেও ফল উৎপন্ন হয়। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই প্রকার ফল থেকে দ্রুত ফুড প্রসেসিং করা যায়, যেমন জ্যাম, জেলি, জুস ইত্যাদি তৈরি করা সহজ হয়, কারণ এখানে বীজ বাছতে হয় না। এই প্রকার ফলে স্বাভাবিক ফল অপেক্ষা ভোজ্য অংশ বেশি থাকে। ভোজ্য অংশ মানে যেটা খাওয়া যায়। খাদ্যযোগ্য ফলে বীজ থাকে না, যেমন কলা, আঙুর, আনারস, কমলা, পেঁপে ইত্যাদি। ফলের আকৃতিও বেশ বড়ই হয়। আচ্ছা, পার্থেনোকার্পির কিন্তু একটা অনেক বড় মাইনাস দিক আছে। মাইনাস দিকটা কি? যদি বীজ তৈরি না হয় তাহলে আমরা পরবর্তী প্রজন্মে, এখন তো কোনো রকমের বীজ ছাড়া বানিয়ে নিচ্ছি, কিন্তু পরে যখন বীজ পাবো না তখন ধীরে ধীরে প্রজাতির পুরো একদম অবিলুপ্ত হয়ে যাবে, প্রজাতি পরে আর খুঁজেই পাওয়া যাবে না। যেমন কলা, এখন যদি আমরা সব ধরনের কলাই যদি বীজ ছাড়া তৈরি করতে থাকি তাহলে ধীরে ধীরে কলার আর কোনো অস্তিত্বই থাকবে না। বহু ভ্রূণতা কি জিনিস? যখন
একটাই বীজে অনেকগুলো ভ্রূণ তৈরি হয়ে যায়, তখন তাকে বহুভ্রূণতা বলা হয়। এটা কে আবিষ্কার করেছিল? লিভেনহুক 1719 খ্রিস্টাব্দে প্রথম বহুভ্রূণতা লক্ষ্য করেন। কোথায় লক্ষ্য করেন? কোথায় কোথায় দেখা যায়? সাইকাসে, পাইনাসে। এটা হচ্ছে প্রকৃত বহুভ্রূণতা। প্রকৃত মানে সত্যি সত্যি অনেকগুলো বীজের মধ্যে ভ্রূণ তৈরি হবে। আর মেকি বহুভ্রূণতা মানে কি? মেকি মানে ফলস, মানে যখন একই ডিম্বকের একাধিক ভ্রূণথলিতে একাধিক ভ্রূণ উৎপন্ন হয়, তখন তাকে মেকি বহুভ্রূণতা বলা হয়। যেমন পেঁয়াজ, বাদাম, আম, কমলা প্রভৃতিতে বহুভ্রূণতা লক্ষ্য করা যায়। বহুভ্রূণতার গুরুত্ব কি? এই ধরনের ভ্রূণ থেকে ক্লোন তৈরি করা সুবিধাজনক। এই ধরনের ভ্রূণ সহজে সংক্রামিত হয় না। সংকর প্রজাতি সৃষ্টির জন্য এই ধরনের ভ্রূণ খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, এবার আছে ফলের তাৎপর্য। তোমরা এটা নিজেরাই পড়ে নিবে, এখানে বোঝানোর মতো কিছুই নাই, নিজেরা পড়তে গেলেই বুঝতে পারবে। একবার আমি রিডিং পড়িয়ে দিচ্ছি, দেখো। ফল বীজকে ঢেকে রাখে এবং পরিবেশীয় বাধা থেকে সুরক্ষা প্রদান করে। বীজ ফলের মধ্যে ততদিন সুরক্ষিত থাকে যতদিন না অঙ্কুরিত হয়ে চারা গাছ উৎপন্ন করে। ফলের ত্বকের সবুজ রং বীজকে সুরক্ষিত রাখার অপর একটা কৌশল। তাছাড়া সবুজ ত্বক সালোক সংশ্লেষে কাজ করে। এখানে অপর একটা কৌশল কেন বলেছে? কারণ সবকিছুই সবুজ, তো আর সবুজ থেকে মিমিক্রি করে নিচ্ছে, আর তাছাড়া সালোক সংশ্লেষও সাহায্য করে, তাই বীজ সুরক্ষিত থাকে। ফলের অন্যান্য রঙিন ত্বক পশু পাখিকে আকৃষ্ট করে। বীজ সহ ফলের বিস্তার ঘটায়। ফলের মধ্যে বিভিন্ন রাসায়নিক, যেমন তিক্ত, উপক্ষার অম্ল, ট্যানিন ইত্যাদি ফলকে পশু পাখির হাত থেকে রক্ষা করে। কিছু পরিণত ফল পেকে গেলে বিদীর্ণ হয়ে বীজের বিস্তার ঘটায়। মানুষের খাদ্য তালিকায় ফল একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রত্যেক মানুষের রোজ কোনো না কোনো ফল খাওয়া জরুরি। ফল কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ সরবরাহ করে এবং কোষ্ঠবদ্ধতা দূর করে। বীজের তাৎপর্য: কোষ্ঠবদ্ধতা দূর করে, কারণ ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বীজের তাৎপর্য কি? নির্ভরশীলতা: অপুষ্পক উদ্ভিদ ব্যতীত পরাগজ ও নিষেক ঘটার জন্য জলের প্রয়োজন হয় না, তাই বীজ গঠন অনির্ভরশীল হয়ে যায়। এক সেকেন্ড। গঠন: বীজের গঠন এমনভাবে হয় যা ভিতরের ভ্রূণকে রক্ষা করে। পেরিনেশন: পুরু বীজত্বক ঘুমন্ত ভ্রূণকে রক্ষা করে, যা বহুদিন বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত। বহুদিন বাঁচিয়ে রাখা মানে এখানে বলা হয়েছে পরে যখন আমরা কোনো বীজ থেকে গাছ লাগাবো বা বীজ থেকে নিজে নিজে গাছ তৈরি হবে, তখন ততদিন অবধি বেঁচে রাখার জন্য এই পেরিনেশন। সঞ্চিত খাদ্য: বীজের সঞ্চিত খাদ্যবস্তু নতুন চারা গাছকে খাদ্য সরবরাহ করে যতদিন না চারা গাছ স্বনির্ভর হয়। বীজ বিস্তার, ভেরিয়েশন, মজুদ, কৃষিকাজ, এগুলো সব শুধু রিডিং পড়তে গেলেই বুঝে যাবে কি আছে। ঠিক আছে, আমাদের চ্যাপ্টার শেষ হলো। থ্যাংক ইউ। তোমরা আবার আসবে এই চ্যানেলে অন্যান্য সাবজেক্টের জন্য। থ্যাংক ইউ।